শুরু করি আমাদের রিপোর্ট রাইটিং 15। আর আজকের টপিক হবে অ্যামাজন রেইন ফরেস্ট ফায়ার্স। অ্যামাজনে 2019-এ যে ভয়াবহ আগুন ধরেছিল বা ধরানো হয়েছিল সেটাই হবে আজকে আমাদের টপিক। তার আগে স্পিক আপ ফর এসএসসি রেলওয়ে স্টুডেন্ট। তোমরা সবাই জানো আশা করছি যে এসএসসি রেলওয়েতে যে দুর্নীতি চলছে, এক্সাম হচ্ছে না, রেজাল্ট পাবলিশ হচ্ছে না, এই সমস্ত জিনিস কিন্তু হয়েই চলেছে। প্রচুর স্টুডেন্ট যারা এসএসসি রেলওয়ের জন্য প্রিপারেশান নিচ্ছে তারা কিন্তু খুবই মুশকিলের মুহূর্তে রয়েছে। তারা ভাবছে এই হবে কিন্তু আর না এক্সাম হচ্ছে না রেজাল্ট পাবলিশ হচ্ছে। তো তারা যে প্রোটেস্ট করছে সেখানে যদি তোমরা চাও সাপোর্ট করতে তো সাপোর্ট করতে পারো, আর সাপোর্টটা করা অবশ্যই দরকার। কারণ এখন যদি আন্দোলনে যোগ না দাও, হতেই পারে এমন দিন আসবে যে সময় তোমরাও স্ট্রাগল করবে যে কোনো এক্সামের জন্য। সুতরাং আন্দোলনটা, প্রোটেস্ট করাটা কিন্তু খুব দরকার। সবার প্রথমে আমরা আলোচনা করব যে অ্যামাজন যে রেইন ফরেস্ট ওটা কোথায় অবস্থিত। এবার তোমাদের প্র্যাকটিক্যালি আমি দেখাবো যে অ্যামাজন রেইন ফরেস্টটা ঠিক কোথায় অবস্থিত, ইন্ডিয়া থেকে কত দূরে অবস্থিত, আর সাউথ আমেরিকায় বা কোথায়। তো এই হয়ে গেল আমাদের ইন্ডিয়া। তোমরা দেখতে পাচ্ছ এই অংশ জুড়ে যে অংশে হচ্ছে ভারত আর চীনের মধ্যে সংঘর্ষ চলছে, অনেক উঁচু উঁচু জায়গা, কখনো দেখাবো তোমাদেরকে আমি। তো চলে আসি এইদিকে। এরপরে রয়েছে আমাদের আফ্রিকা। আফ্রিকা ক্রস করার পরে দেখতে পেলাম সাউথ আমেরিকা, আর এই সাউথ আমেরিকার মধ্যে রয়েছে অ্যামাজন রেইন ফরেস্ট। এই টোটাল অংশ ব্রাজিল, আর বলা হয় অ্যামাজন রেইন ফরেস্টের 60%ই হচ্ছে ব্রাজিলের মধ্যে অবস্থিত। তো তোমরা এটা ম্যাপের মাধ্যমে দেখতে পাচ্ছ আশা করি। এই টোটাল অংশটা ব্রাজিলের মধ্যে অবস্থিত, আর বাকি অংশগুলো আরও 8খানা দেশের মধ্যে রয়েছে। তো যেটা ডিপ কালারের, ডিপ গ্রিন যেটা রয়েছে সেটাই হচ্ছে অ্যামাজন রেইন ফরেস্ট। দেখতে পাচ্ছ তোমরা ডিপ। আর এইখান দিয়ে একটা অংশ গেছে, দেখো, আর একটু জুম করে দেখাই তোমাদের। এই যে অঞ্চল যেটা গেছে সেটা হচ্ছে অ্যামাজন রিভার। আর অ্যামাজন রিভার সম্পর্কে তোমরা জানো যে এটা ওয়ার্ল্ডের দ্বিতীয় দীর্ঘতম, কিন্তু জলবহনের দিক থেকে এটা কিন্তু ওয়ার্ল্ডের 1 নাম্বার। তো টোটাল যে ডিপ গ্রিন অংশটা রয়েছে, টোটাল ডিপ গ্রিন অংশ যেটা রয়েছে এটা হচ্ছে অ্যামাজন রেইন ফরেস্ট। আমি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করে দেখাবো যে ইন্ডিয়ার তুলনায় অ্যামাজন রেইন ফরেস্ট কেমন, কতটা বড় বা কতটা ছোট। তো আরও একটা জিনিস তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যে অ্যামাজন রেইন ফরেস্ট তো টোটাল গ্রিন অংশটা, কিন্তু যদি একটু ভালো করে লক্ষ্য করো এই ডিপ গ্রিনের পাশ দিয়ে দেখো গ্রিনটা একটু ফেড হয়ে গেছে, একটু হালকা হয়ে গেছে। এইগুলোর কারণ হচ্ছে মানে মানুষরা তার নিজের স্বার্থের জন্য কি করছে, যে ডিফরেস্টেশন করছে, মানে গাছপালা টোটালি কেটে দিচ্ছে। কারণ সেখানে কৃষিকাজ করতে পারবে ভালো করে, সেখানে খনন করতে পারবে খুব ভালো করে, খনন করে সোনা উত্তোলন করতে পারবে, ইন্ডাস্ট্রি গড়তে পারবে। এই কারণের জন্য সে গাছপালা কাটা হচ্ছে, আগুন ধরানো হচ্ছে, বিভিন্ন কিছু করানো হচ্ছে। এবার তোমাদের আমি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে অ্যামাজন রেইন ফরেস্টটা ঠিক কত বড়। তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের দেশ ইন্ডিয়া, আর এই হচ্ছে অ্যামাজন রেইন ফরেস্ট। এবার মোটামুটি একটা রাফলি আইডিয়া আনো যে হচ্ছে এইটা যদি ইন্ডিয়া হয় আর এটা যদি অ্যামাজন রেইন ফরেস্ট হয়, তো অ্যামাজন রেইন ফরেস্ট আমাদের দেশের থেকেও কিন্তু বেশি বড়। তো মোটামুটি একটা আইডিয়া আসছে তো যে অ্যামাজন রেইন ফরেস্ট ঠিক কত বড় হতে পারে। বলা হয় বাংলাদেশের থেকে প্রায় এটা 38 গুণ বড়, যতদূর আমার মনে পড়ছে প্রায় 38 গুণ বড়। আর এটা ঠিক এতটাই বড় যে শুধুমাত্র এটা একটা দেশ নয়, আর টোটাল 9খানা দেশের মধ্যে তার বিস্তার হয়ে রয়েছে। যেমন আমাদের সুন্দরবন ইন্ডিয়াতেও রয়েছে কিছু, বাংলাদেশেও কিছু রয়েছে, সেরকম এই যে অ্যামাজন রেইন ফরেস্ট টোটাল 9খানা দেশ জুড়ে রয়েছে। তো 9খানা দেশের নাম এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নিও। উপর থেকে একটা ভিউ দেওয়ার চেষ্টা করি, তবে তোমাদের একটা ভালো আইডিয়া আসবে এই রেইন ফরেস্ট সম্পর্কে। এই হচ্ছে উপর থেকে তোলা একটা ছবি। আর এই যে ছোট ছোট তোমরা দেখতে পাচ্ছ, এই যে ছোট ছোট অংশ, এক একটা গাছ তোমরা দেখতে পাচ্ছ, উপর থেকে তোলা বলে এত ছোট মনে হতে পারে, কিন্তু এরা বিশাল বিশাল গাছ। আর কতটা কাছে কাছে এরা রয়েছে মোটামুটি একটা আইডিয়া তোমাদের আসছে। দেখো কতটা ঘন এরা, কতটা ঘনভাবে রয়েছে। এটা বলা হয় সূর্যের কিরণ যখন এখানে পড়ে তখন নাকি সূর্যের কিরণ মাটিতে পর্যন্ত পৌঁছায় না। এই দেখতে পাচ্ছ তোমরা অ্যামাজন রিভার, এটা
আর প্রচুর অ্যামাজন রিভারে প্রচুর উপনদীগুলো এর জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে গেছে, আর যার দরুন কি হয়েছে অ্যামাজন রিভার আরও বেশি বিস্তার করেছে। এটা খুব বড় রসদ অ্যামাজন রিভার, অ্যামাজন জঙ্গল হচ্ছে বৃদ্ধির জন্য এই অ্যামাজন রিভারটা। তো প্রচুর গাছপালা, প্রচুর প্রচুর গাছপালা, প্রচুর জীবজন্তু, ভিন্ন প্রকৃতির, ভিন্ন প্রজাতির। আর আরও বলা হয় যে এখানে প্রচুর রহস্য, প্রচুর রহস্যময় জিনিস এখানে উপস্থিত। এখানে এত জীবজন্তু, এত কিছু জিনিস রয়েছে যেগুলো বিজ্ঞানীদের কাছেও এখনও সমস্ত কিছু কিন্তু প্রকাশ পায়নি। তো আমি কখনো বলার চেষ্টা করবো এখানে কী কী রহস্য লুকিয়ে রয়েছে, যেগুলো আইডিয়া করা হয় সাধারণত। তা এত গাছপালা থাকার দরুন, এত গাছপালা যদি থাকে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে এখান থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন কিন্তু নির্গত হবে, যেটা আমাদের জন্য খুব বেশি হেল্পফুল, যেটা আমাদের জীবন আর কি, অক্সিজেনই তো আমাদের জীবন। তো প্রচুর পরিমাণে অক্সিজেন কিন্তু এখান থেকে নির্গত হয়। বলা হয় পৃথিবীতে যত পরিমাণ অক্সিজেন রয়েছে তার 20% কিন্তু এখান থেকেই আসে। সুতরাং বুঝতেই পারছো অ্যামাজন রেইন ফরেস্ট আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর এই কারণেই এই 20% নির্গত হয় বলে এই অ্যামাজন রেইন ফরেস্টকে বলা হয় পৃথিবীর ফুসফুস। এই যে দেখতে পাচ্ছ তোমরা লাংসের ছবি, কিন্তু যদি ভালো করে দেখতে পাও, ভালো করে যদি দেখো, তো দেখো এই ফুসফুসে একটু ছেদ ধরেছে, এই ফুসফুসে ক্ষত হয়েছে। আর এই ক্ষতটা হচ্ছে অ্যামাজন রেইন ফরেস্টকে জ্বালানো হচ্ছে, আগুন ধরানো হচ্ছে, পুড়িয়ে ছাই করে দেওয়া হচ্ছে। আমি তোমাদেরকে একটু ভিউগুলো দেখানোর চেষ্টা করছি। অ্যামাজন রেইন ফরেস্ট পুড়ছে, রিসেন্ট যেটা তোমরা দেখতে পেয়েছো 2019 সালে, তারই কিছু ভিউ, নাসার তোলা স্যাটেলাইটের ছবি এটা। তোমরা যদি ভালো করে দেখো, এটাকে দেখে মনে হতে পারে মেঘ, কিন্তু এটা মেঘ নয়। অ্যামাজন রেইন ফরেস্ট যখন পুড়ছিল তখন তার ধোঁয়াগুলো এতটাই বিশাল আকারে পরিণত হয়েছিল যে উপর থেকে, স্যাটেলাইট থেকে দেখে মনে হচ্ছিল এটা একটা মেঘের মতো। তো দেখো তোমরা মোটামুটি একটা আইডিয়া আসবে তোমাদের। আর এই যে রেইন ফরেস্ট যখন পড়ছিল, শুধুমাত্র গাছপালাই নয়, সেখানে যে সমস্ত জীবজন্তুরা ছিল তারাও পুড়ে ছাই হয়ে গেছিল। আর এই খবরগুলো না আন্তর্জাতিক মিডিয়াতে খুব একটা বেশি প্রকাশ করেনি আন্তর্জাতিক মিডিয়ারা। হয়তো ভেবেছে যে এতে বেশি টিআরপি আসবে না, যেখানে টিআরপি সেখানে তো মিডিয়া রয়েছে, এগুলো সম্পর্কে তোমরা খুব ভালো মতো জানো। তাই আন্তর্জাতিক মিডিয়াতেও প্রকাশ পায়নি, তাই ওয়ার্ল্ড মানে সারা বিশ্ব জানতে পারেনি যে কী পরিমাণে এখানে আগুন জ্বলছিল। অনেক দিন পর, প্রায় 2 সপ্তাহ জ্বলার পরে, যখন আগুন খুব ভয়াবহ অবস্থায়, তখন আন্তর্জাতিক মিডিয়া হচ্ছে এটাকে প্রকাশ করে। আর এটা প্রকাশ করার পরে পুরো দেশ, পুরো হচ্ছে ওয়ার্ল্ড জানতে পারে যে কী ভয়াবহ পরিস্থিতি সেখানে চলছে। আর প্রচুর আন্তর্জাতিক যে পশু রেস্কিউ যে টিম রয়েছে তারা তখন সেখানে আসে, তারা রেস্কিউ করতে থাকে প্রচুর জীবজন্তুকে। কিন্তু তারা যখন এসে পৌঁছায় তখন তো অনেক দেরি হয়ে গেছিলো, প্রায় 2 সপ্তাহ পরে তারা এসে এখানে পৌঁছায়। ততদিনে কিন্তু প্রচুর জীবজন্তু সেখানে মারা চলে যায়। তো যাই হোক, পরিবেশবিদ যারা রয়েছে তারা এক কথা বলছে, ব্রাজিল সরকার আর এক কথা বলছে। ব্রাজিল সরকার বলছে, ব্রাজিল প্রেসিডেন্টই ব্রাজিল সরকার বলছে এই আগুনটা অন্য কোনো কারণে নয়, এটা ন্যাচারালভাবে হয়েছে, এইটা ন্যাচারালভাবে হয়েছে। আর যেহেতু ন্যাচারালভাবে হয়েছে, আর তাই এইটা স্প্রেড করে গেছে নিজের থেকে হাওয়াতে, তারপরে হচ্ছে হিটের কারণে এটা স্প্রেড করে গেছে। আরও বলছে ব্রাজিল সরকার যে বিভিন্ন এনজিও রয়েছে, এনজিও, তারা নাকি ব্রাজিল সরকারকে বদনাম করার জন্য তারা নাকি এখানে আগুন ধরিয়ে দিয়েছে। কিন্তু পরিবেশবিদ যারা পরিবেশবিদ রয়েছে তারা বলছে এই আগুন কখনো নিজের থেকে ধরতে পারে না। তারা বলছে এখানকার যে আগুনগুলো রয়েছে তার 99% আগুন, এটা তো এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে এই আগুন। বলেছে 99% জায়গায় আগুন, কিন্তু এটা ম্যানমেড, মানে মানুষের লাগানো আগুন। এগুলো কেন মানুষের তৈরি লাগানো আগুন? কারণ মানুষরা সেই সমস্ত জায়গাকে ল্যান্ডে পরিণত করতে চায়, যেখানে গাছপালা রয়েছে তাকে জমিতে পরিণত করতে চায়। কেন জমিতে? কারণ সেখানে ইন্ডাস্ট্রি রেডি করা যাবে, ইন্ডাস্ট্রি তৈরি করা যাবে, সেখানে খনন কার্য করা যাবে, কারণ সেখানে মানা হয় প্রচুর পরিমাণে সোনা আছে, আরও প্রচুর জিনিস আছে খনন করার থেকে উৎপন্ন, মানে বাইরে বেরিয়ে আসে। ফার্মিংয়ের কাজে হেল্প হয়, বুঝতে পারছো? ফার্মিংয়ের কাজে, আরও যে সমস্ত গবাদি পশু, এই সমস্ত পালন, এই সমস্ত জিনিসের জন্য। তো যারা পরিবেশবিদ রয়েছে তারা বলছে এই যে সরকার যে রয়েছে, যে প্রেসিডেন্ট রয়েছে, ব্রাজিল প্রেসিডেন্ট যিনি রয়েছেন, তিনি এর জন্য খুব বড় দায়ী। কারণ তিনি এই জিনিসগুলো করতে উস্কিয়ে দিয়েছেন, তিনি হচ্ছে এনকারেজ করেছে যে কৃষিদের
মানে কৃষকদের, পশুপালন যারা করে তাদেরকে, যারা খনি থেকে উত্তোলন করে, খনন কার্য করে যারা, তাদেরকে তিনি এনকারেজ করেছে। কারণ এটা বলা হয় তিনি, এই যে প্রেসিডেন্ট যিনি, তিনিও নাকি একটা সময় খনন কার্যের সাথে নিযুক্ত ছিলেন, প্রেসিডেন্ট হওয়ার কোনো একটা সময়। এটা বলা হয়, এটা সম্পর্কে আমার ইনফরমেশন নেই সঠিক, এটা বলা হয় তিনিও নাকি খনন কার্যের সময় কোনো না কোনো সময় নিযুক্ত ছিলেন। তাই নাকি তার ইললিগাল অ্যাক্টিভিটি, মানে যারা ইললিগালভাবে খনন কার্য করে তাদের সাথে তার নাকি বন্ডিংটা খুব ভালো রয়েছে। তিনি তাদেরকে এনকারেজ করেছেন যে হাটাও গাছপালা আর তোমরা নিজের কাজ করো। এবার ভেবে দেখো যে টোটাল ব্যাপারটা আমি একটু দেখাই, খনন কার্যের যে ব্যাপারটা। বড় বড় মেশিন, এই যে দেখতে পাচ্ছ একজন ব্যক্তি, বড় বিশাল পুরো অঞ্চল কি করা হচ্ছে, গাছপালা কেটে দেওয়া হচ্ছে আর সেখানে খনন কার্য করা হচ্ছে। তো দেখতে পাচ্ছ এই বড় বড় মেশিন দ্বারা এইগুলো করা হচ্ছে। আর এই খবর যখন আন্তর্জাতিক মিডিয়াতে খুব বড় আকারে প্রকাশ পায়, তখন কিন্তু সারা পৃথিবীবাসী বলতে পারো এর জন্য দুঃখ প্রকাশ করেছে, কোথাও কোথাও প্রোটেস্টও করেছে। এই কথাটা তোমরা প্রায় শুনে থাকবে, প্রে ফর অ্যামাজোনিয়া। তো আমাদের ইউএনের যিনি সেক্রেটারি জেনারেল অ্যান্তনিও গুতেরাস, তিনিও গভীর শোক প্রকাশ করেছেন, এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। তো প্রচুর জায়গায় এর নিয়ে প্রোটেস্ট শুরু হয়। আর এরপরে ব্রাজিলিয়ান সরকার কিছুটা দেখানোর জন্য এটা করে যে বিভিন্ন জায়গা থেকে বিমান ভাড়া করে এনে কি করায় জল ছড়ানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে তো অনেক দেরি হয়ে গেছিলো টোটাল ব্যাপারটা। যাই হোক, শুরু করি আমাদের রিপোর্ট রাইটিংয়ের শুরুতেই যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হেডিং দিয়েছি অ্যামাজন রেইন ফরেস্ট ফায়ার্স। এটা টোটালি তোমরা ক্যাপিটালে লিখতে পারো অথবা ইনিশিয়াল লেটারগুলোকে তোমরা ক্যাপিটালে দিতে পারো, দুটোই কিন্তু ঠিক আছে। এরপরে রয়েছে বায়া স্পেশাল করেসপন্ডেন্ট, এখানে তোমরা বায়া স্টাফ রিপোর্টারও লিখতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। চলে আসি প্লেসের ব্যাপারে। প্লেস তোমরা কি লিখবে এটা নিয়ে অনেকেই কনফিউশন। প্লেস যদি পয়েন্টে, পরীক্ষার হলে যদি প্লেসটা পয়েন্টে যদি মেনশন করা থাকে তুমি এই জায়গার রিপোর্টার, সাপোজ বলে দিল তুমি দিল্লির রিপোর্টার, তখন তোমাকে এইখানকার প্লেস লিখতে হবে দিল্লি বলে, কারণ তুমি বলে দিয়েছো তুমি দিল্লির রিপোর্টার, নিশ্চয় তুমি দিল্লি থেকে লিখছো। এই কারণ এইখানে যে প্লেসটা লেখা হয় সেটা যে জায়গা থেকে রিপোর্টটা লেখা হচ্ছে সেই জায়গাটা এখানে মেনশন করা হয়। আশা করি বুঝতে পারলে। কিন্তু যদি পরীক্ষার হলে বা পয়েন্টে যদি কোনো রকম মেনশন না থাকে যে তুমি কোথাকার রিপোর্টার, তবে তুমি যে কোনো জায়গার দিতে পারো। স্পেশালি তুমি যেহেতু এক্সাম দেবে, তোমরা মেইনসের এক্সাম দেবে, আশা করা যাচ্ছে কলকাতাতে, তাই আমি কলকাতা বলে দিয়ে দিয়েছি। আর পরীক্ষার হলের ডেটটা দিয়ে দেবে তোমরা, বা পরের দিনের ডেট দিয়ে দেবে। সেপ্টেম্বর 4 দিয়েছি। এবার শুরু করা যাক রিপোর্ট রাইটিং। An unprecedented number of fires raged throughout Brazil in 2019, intensifying in August. এই যে আনপ্রেসিডেন্টেড, এই ওয়ার্ডটা কিন্তু এর আগেও আমি ইউজ করেছিলাম, এর অর্থ অভূতপূর্ব। তো এই ওয়ার্ডগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলোকে মাথায় রাখতে হবে। তো বলা অভূতপূর্ব যে আগুনের সংখ্যা, এগুলো জ্বলে উঠেছিল থ্রু আউট, মানে পুরো ব্রাজিল জুড়ে, থ্রু আউট মানে সম্পূর্ণ ব্রাজিল জুড়ে 2019 সালে। স্পেশালি এর তীব্রতা দেখা গেছিল কোন মাসে? আগস্ট মাসে। দ্যাট মান্থ দ্য কান্ট্রিজ ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ INPE, আচ্ছা অ্যাব্রিভিয়েশনে লেখা আছে, সুতরাং আমি এটা সম্পর্কে একটু বলি। যখনই তোমরা রিপোর্ট লিখবে অ্যাব্রিভিয়েশনে মানে ছোট করে তোমরা কিছু লিখবে না, ছোট করে লিখতে পারো সেকেন্ড টাইম। সাপোজ ধরো প্রথমবারে তুমি ছোট করে এখানে লিখেছো ব্র্যাকেটে, আর এখানে বড় করে লিখেছো নামটা, ফুল নেম লিখেছো। পরবর্তীতে যদি তুমি INPE লেখো তবে ওকে, কিন্তু প্রথমবারে তুমি কখনোই অ্যাব্রিভিয়েশনে দিতে পারবে না, যে ফুল নেম মাস্ট মেনশন করতেই হবে, না হলে কিন্তু নাম্বার কেটে যেতে পারে, মানে এটা রুলসের বাইরে। দ্য কান্ট্রিজ ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ রিপোর্টেড দ্যাট দেয়ার ওয়ার মোর দ্যান 80,000 ফায়ার। তো সেই মাসে INPE, ব্রাজিলেরই INPE ইনস্টিটিউট যে কি করছে, রিপোর্ট করেছিল, সেখানে ধরেছে 80,000-এরও বেশি আগুন। বিভিন্ন জায়গায় আগুন ধরানো হয়েছে বিভিন্ন জনের দ্বারা। ইট ওয়াজ নিয়ারলি 80% জাম্প compared to the number of fires the country experienced over the same time period 2018। মানে বুঝতে পারছো 2018 সালে যে পরিমাণে আগুন ধরেছিল তার থেকে 80% বেশি জাম্প করেছে 2019 সালে। সুতরাং মাত্রাটা বুঝতেই পারছো কত ভয়ানক পরিমাণের আগুন কিন্তু এবার ধরেছে। আর এখানে না প্রতিনিয়ত প্রায় আগুন ধরতেই থাকে প্রতি বছর। একটু ব্যাপারগুলোকে একটু নেটে দেখার চেষ্টা করবে, টোটাল ঘটনাটা মানে সত্যতা
হচ্ছে নিজের চোখের সামনে চলে আসবে যে মানুষ কোন পর্যায়ে চলে যাচ্ছে সমস্ত কিছুর দিকে। চলে আসি আমাদের ওপেনিং প্যারাগ্রাফ মোটামুটিভাবে আমরা শেষ করলাম যে কি ঘটেছে, কিভাবে ঘটেছে। এবার এই যে দুর্ঘটনা ঘটেছে বা ঘটানো হয়েছে সেটা কেন, মানে কি কারণে হয়েছে সেটাকে এবার বডিতে লেখানোর চেষ্টা করব। তারপরে লিখব যে ফলাফলটা কি হয়েছে আর বর্তমানে কি ঘটছে সেটা তারপরে লিখব। তো শুরু করব আমরা কেন এই জিনিসটা ঘটছে। আর কেন ঘটছে মানে আমি কি নিজের মতামত দেবো না, হচ্ছে বিভিন্ন জনের মতামত এখানে তুলে দেবো যারা হচ্ছে যাদের মতামতগুলো খুব ভ্যালুয়েবল। সবার প্রথমে আমি তুলব ব্রাজিলের যে পরিবেশ মন্ত্রী রয়েছে তিনি কি বলেছেন। ব্রাজিলস মিনিস্টার অফ এনভায়রনমেন্ট রিকার্ডো সেইলেস টুইটেড দ্যাট ড্রাই ওয়েদার উইন্ড, আচ্ছা এটা কিন্তু উচ্চারণ হবে ওয়াইন্ড নয়, উইন্ড মানে হচ্ছে বাতাস আর ওয়াইন্ড মানে হচ্ছে প্যাঁচানো। তো উইন্ড দুজনেরই স্পেলিং এক, শুধু উচ্চারণ আলাদা হলে মিনিংও আলাদা হবে। অ্যান্ড হিট কস্ট দ্য ফায়ার টু স্প্রেড সো ওয়াইডলি। তো দেখো পরিবেশ মন্ত্রী কি বলছে ব্রাজিলের, সে টুইট করে বলছে ড্রাই ওয়েদার, শুকনো ওয়েদার, বাতাস আর গরমের কারণে নাকি এই আগুনটা স্প্রেড করে গেছে বিভিন্ন জায়গায়। কিন্তু অ্যাকর্ডিং টু এনভায়রনমেন্টালিস্ট, কিন্তু পরিবেশবিদদের মতে 99% অফ দ্য ফরেস্ট ফায়ার ওয়ার আর রেজাল্ট অফ হিউম্যান অ্যাকশন। কিন্তু পরিবেশবিদদের মতে 99% আগুন কিন্তু মানুষের তৈরি। বলেছে ইদার অন পারপাস অর বাই অ্যাক্সিডেন্ট, কোনো উদ্দেশ্যবশত অথবা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাবশত, কিন্তু এটা মানুষের তৈরি। হতেই পারে উদ্দেশ্য আছে, হতে পারে উদ্দেশ্য নেই, কিন্তু এগুলো মানুষের তৈরি, নাহলে এত বৃহৎ কখনো হতে পারে না। ফার্মার্স অ্যান্ড র্যাঞ্চার্স, আচ্ছা র্যাঞ্চার্স মানেটাকে একটু বলার চেষ্টা করি। ফার্মার্স মানে যারা কৃষিকার্য করে, আর র্যাঞ্চার্স মানে যারা গবাদি পশু পালন করে, গবাদি পশু সম্পর্কিত। তো ফার্মার্স অ্যান্ড র্যাঞ্চার্স ইউজ ফায়ার জেনারেলি টু ক্লিয়ার দ্য ল্যান্ড ফর ফার্দার ইউটিলাইজেশন। তো এনভায়রনমেন্টালিস্টরা বলছে কৃষকরা আর যারা গবাদি পশু যারা পালন করে তারা সাধারণত কি করে, আগুন ধরিয়ে দেয়, গাছপালা কেটে দেয়। কেন? কারণ ল্যান্ডকে ক্লিয়ার করার জন্য, যাতে সেখানে গাছপালা না থাকে, ল্যান্ড টোটালি ল্যান্ডে পরিণত হয়। কিসের জন্য? ফার্দার ইউটিলাইজেশন, আরও কি করার জন্য, আরও নিজের কাজে লাগানোর জন্য। আচ্ছা এখানে এটা বলে দিই ফার্দার, এটা কিন্তু আছে FUR, ফার্দার মানে হচ্ছে আরও, FUR। আর যদি থাকতো এটা FAR, তার মানে এটা হচ্ছে দূরবর্তী, FAR মানে হচ্ছে দূরবর্তী। তো এই জিনিসগুলো এরর কারেকশনেও চলে আসে, আর এই ওয়ার্ডগুলোর দিকে কিন্তু নজর দিতে হবে। তো একটা রিজন চলে গেল। এনভায়রনমেন্টালিস্টরা কি বলছে, ব্রাজিলিয়ান সরকার কি বলল, আরও এনভায়রনমেন্টালিস্টরা কি বলছে দেখা যাক। দ্য এনভায়রনমেন্টালিস্ট ব্লেমড, তারা দোষারোপ করছে ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে। তা ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট বোলসোনারোকে তারা কি করছে, দোষারোপ করছে কিসের জন্য? ফর দ্য ফরেস্ট ফায়ার, এই যে ফরেস্টে আগুন লেগেছে তার জন্য। বলছে বোলসোনারো হ্যাড এনকারেজ দ্য ফার্মার্স অ্যান্ড রাঞ্চার্স টু এক্সপ্লয়েট অ্যান্ড বার্ন দ্য হচ্ছে রেইন ফরেস্ট, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম। ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট কি করছে, এনকারেজ করছে হচ্ছে ফার্মারদের আর র্যাঞ্চার্সদের কি করতে, এই ফরেস্টকে হচ্ছে শোষণ করতে। বলছে তুমি যা খুশিভাবে শোষণ করে নাও, যা খুশিভাবে কাজ করো, অ্যান্ড বার্ন দ্য রেন ফরেস্ট, এবং আগুন ধরিয়ে দাও রেন ফরেস্টে, তুমি নিজের কাজ করো। মধ্যে কথা, এই আগুন ধরাতে সে কী করেছে, হেল্প করেছে। এটা কার মতে? অ্যাকর্ডিং টু পরিবেশবিদদের মতে। অ্যামাজন রেন ফরেস্ট। তো আমাদের রিজনটা এখানে কমপ্লিট হলো, এবার চলে আসবো ইম্প্যাক্টের দিকে। অ্যামাজন রেইনফরেস্ট কনসিডার টু বি অ্যাজ দ্য প্ল্যানেটস লাংস, যেটা আমি বলছিলাম, অ্যাজ টু কন্ট্রিবিউটস অ্যাবাউট 20% অফ আর্থ অক্সিজেন। এই যে অ্যামাজনের রেইনফরেস্ট যেটা রয়েছে এটাকে কি হিসাবে ধরা হয়, এটা পৃথিবীর মানে আমাদের পৃথিবী গ্রহের লাংস হিসাবে এটা ধরা হয়, ফুসফুস। যে কি করে, তৈরি করে 20%, যে কন্ট্রিবিউট করে কি 20% অফ আর্থ অক্সিজেন, পৃথিবীতে যে অক্সিজেন রয়েছে তার 20% কন্ট্রিবিউট করে। ইজ ভাইটাল টু স্লো ডাউন গ্লোবাল ওয়ার্মিং। তো ভেবে দেখো, এই গ্লোবাল ওয়ার্মিং এর মতো ভয়াবহ যে জিনিস সেটাকে স্লো ডাউন করতে কিন্তু এটা হেল্প করে। অ্যাকর্ডিং টু সায়েন্টিস্ট, দ্য অ্যামাজন রেইন ফরেস্ট ফায়ার কুড ডেলিভার আ হিউজ ব্লো টু দ্য গ্লোবাল ফাইট এগেনস্ট ক্লাইমেট চেঞ্জ। তো এই যে অ্যামাজন রেইন ফরেস্ট যেটা রয়েছে, অ্যাকর্ডিং টু সায়েন্টিস্টদের মত অনুসারে এটা ক্লাইমেট চেঞ্জের দিক থেকে কিন্তু একটা হিউজ ব্লো কিন্তু এটা আনতে পারে।
দ্য ফায়ার নট অনলি রেজাল্ট ইন আ মেজর লস অফ ট্রিজ, শুধুমাত্র এই আগুনে শুধুমাত্র যে ট্রি হারিয়েছে, ট্রি নষ্ট হয়েছে এমন নয়, এখানে যে বায়োডাইভার্সিটি মানে জীব বৈচিত্র্য ধ্বংস হয়েছে এমন নয়, এটা রিলিজ করেছে এক্সেস CO2, এক্সেস মানে এক্সেস পরিমাণে কার্বন ডাই অক্সাইড, এটা কিন্তু অ্যাটমসফিয়ারে কি করেছে, ছড়িয়ে দিয়েছে। ভেবে দেখো, যে আমাদের জঙ্গল, যে আমাদের রেন ফরেস্ট 20% অক্সিজেন দেয়, আমাদের উপকারে আসে, আজ মানুষের জন্য, আজ আমাদের জন্য সে কি করছে, সে নেগেটিভ ওয়েতে কাজ করছে। মানে সে অক্সিজেন তো দেওয়া তো দূরের কথা, সে কার্বন ডাই অক্সাইড এক্সেস পরিমাণে দিচ্ছে। তো যাই হোক, এবার আমরা একদম লাস্ট প্যারাগ্রাফে চলে আসি, দুঃখের বিষয় মানে সারা ওয়ার্ল্ড কি করেছে সেই দিকে চলে আসি। দ্য UN সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুটেরাস অলসো এক্সপ্রেসড ডিপ কনসার্ন ওভার দ্য ব্লেজিং ফায়ার ইন দ্য অ্যামাজন ফরেস্ট, রেইন ফরেস্ট। তো তিনি কি করেছেন, কনসার্ন মানে উদ্বেগ প্রকাশ করেছেন, দুঃখ জানিয়েছেন কি অ্যামাজন রেইন ফরেস্টের এই ব্যাপারটাতে, যে এই ব্লেজিং যে ফায়ার মানে খুব যে ভয়ানক যে ফায়ার তার ব্যাপারে। তো এর সাথে তুমি আরও অ্যাড করে দিতে পারতে, শুধু UN সেক্রেটারি জেনারেল নয়, এর সাথে পুরো পৃথিবী অথবা পুরো দেশবাসী বা পুরো বিশ্ববাসী, এই কথাটাকেও তুমি চাইলে অ্যাড করে দিতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো মোটামুটিভাবে। আর এর সাথে তুমি কিছু এখানকার ওয়ার্ড সেন্টেন্স তুমি চাইলে কেটেও দিতে পারো, যদি 200 ওয়ার্ডের বেশি হয়ে যায় তো কেটেও দিতে পারো, অথবা কিছু বাড়াতেও পারো। আর ভালো করে প্র্যাকটিস করতে থাকো, সাকসেস কিন্তু আসবে।